মেয়েটির বয়স হবে 9 বা 10, টিউশনে যাচ্ছিল। 9 বা 10 বছরের একটি শিশু, এক কিশোরী, তাকে ধর্ষণ করার অভিযোগ এবং তারপর তার দেহ পাওয়া গেল, তাকে খুন করা হলো। মমতা ব্যানার্জির, মমতা বন্দ্যোপাধ্যায়ের এই বাংলায়, মমতা বন্দ্যোপাধ্যায়ের বাংলায় মহিলা ডাক্তার আরজি করে খুন ও ধর্ষণ, ভয়ঙ্কর ঘটনা, হাড় হিম করা ঘটনার পর আবারও এক খুন ও ধর্ষণের ঘটনা, ধর্ষণ ও খুনের। দিনে 2 বার ব্যবহার করো স্টপেজ ক্রিম আর নিজেকে রাখো এভারগ্রিন। কেয়াশেড আরোমা থেরাপি স্টপেজ ক্রিম আর খুঁজে পাও নতুন আমিকে। ঘটনা কিন্তু এইবার যাকে খুন ও ধর্ষণ করা হয়েছে সে একটি কিশোরী, 9 বা 10 বছর বয়সের একটি বাচ্চা মেয়ে। এবং সেই বাচ্চা মেয়েটি যখন নিজের টিউশনে যাচ্ছিল তখন তাকে অপহরণ করে তুলে নিয়ে যাওয়া হলো, তাকে ধর্ষণ করা হলো, তাকে খুন করা হলো। তার পরিবার থানায় গিয়ে বললেন যে আমার মেয়েটিকে খুঁজে দিন, আমার মেয়েটি বাড়ি আসেনি। থানা থেকে অভিযোগ, তাদেরকে বাড়ি পাঠিয়ে দেওয়া হলো, তাদের অভিযোগ পর্যন্ত নেওয়া হলো না। মমতা ব্যানার্জির এই বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায় কি করছেন সেই সময় দাঁড়িয়ে যখন রাজ্যে এই অভিযোগ উঠে আসছে? দুটো ছবি দেখুন, ডান দিকে একটি ছবি দেখাবো এবং বাঁ দিকে একটি ছবি দেখাবো। বাঁ দিকে মেয়েটির মায়ের কান্নার ছবি। মেয়েটির মা হাউ হাউ করে কাঁদছেন, বলছেন আমার মেয়েটি ফিরে আসবে না, উত্তর দেবে কে? আর ডান দিকে মমতা বন্দ্যোপাধ্যায় দুর্গাপুজোর উদ্বোধন করতে গিয়ে ডান্ডিয়া নাচ করছেন। শুনুন এই কান্নার শব্দ। মমতা বন্দ্যোপাধ্যায় শুনুন এই কান্নার শব্দ। আপনি যখন ডান্ডিয়া নাচ করছেন, মমতা বন্দ্যোপাধ্যায় যখন ডান্ডিয়া নাচ করছেন তখন হাউ হাউ করে কাঁদছেন বাংলার একটি বাচ্চা মেয়ের মা। তার মেয়েকে অপহরণ করে, খুন করে, ধর্ষণ করে খুন করা হয়েছে। এবং আরো একটি ছবি দেখাবো, বাঁ দিকের উইন্ডোতে একটি ছবি দেখাবো, থানা জ্বালিয়ে দেওয়ার ছবি। উত্তেজিত জনতা, পুলিশ অভিযোগ নেয়নি তার কারণে প্রতিবাদ করতে গিয়ে থানা জ্বালিয়ে দেয়। সেই ছবিটিও দেখাবো বাঁ দিকে স্ক্রিনে। মনে পড়ছে একটি গল্প, রোম যখন দাউ দাউ করে জ্বলছিল, তখন রোমের অত্যাচারী সম্রাট নিরো বেহালা বাজাচ্ছিলেন, বাঁশি বাজাচ্ছিলেন। এই অভিযোগ, এই কথা আমরা বারবার শুনেছি। আরো বেশ কয়েকটি ছবি এই মুহূর্তে দর্শকদের দেখাবো। এবং সকাল থেকে কুলতলিতে, জয়নগরে বারবার প্রোটেস্ট হয়, সেখানে বিক্ষোভ হয়। সেই বিক্ষোভ এবং প্রোটেস্টের ছবি এবং সেই মানুষগুলি কি বলছেন শুনুন। এই মহিলারা যারা প্রোটেস্ট করছেন, যারা বিক্ষোভ করছেন, প্রত্যেকে স্থানীয় মহিলারা বসে পড়ে বিক্ষোভ দেখাচ্ছেন, চিৎকার করছেন, বলছেন আজকে বিচার কোথায়? 9 বছরের একটি শিশুকে এই বাংলায় ধর্ষণ করে খুন করা হয়, বিচার কোথায়? লাঠি নিয়ে, ঝেঁটা নিয়ে মহিলারা সকাল থেকে কুলতলিতে বেরোন। একের পর এক ছবি দেখাচ্ছি সকাল থেকে যা যা হয় আজ জয়নগরে, কুলতলিতে। এবং পুলিশ পালাতে বাধ্য হয় এই মহিলাদের ঝেঁটা দেখে, লাঠি দেখে পুলিশ পালাতে বাধ্য হয়। এর আগে আমরা দেখেছি পুলিশ পালানোর সেই ছবি দেখাচ্ছি। এর আগে আমরা দেখেছি পুলিশকে কাদা জলে দাঁড় করিয়ে রাখা হয়েছিল যখন একটি শিশুর মৃত্যু হয়েছিল বাঁশদ্রোণীতে। আমরা দেখেছি পুলিশ লুকিয়েছিল টেবিলের তলায় আরজি করে। এবং আজ পুলিশ পালাচ্ছে কারণ পুলিশের কাছে একদিকে কোনো উত্তর নেই, আর অপরদিকে পুলিশ এই মহিলাদের লাঠি ঝাঁটা দেখে আজ পালাতে বাধ্য হচ্ছে। প্রশ্ন হচ্ছে এই মহিলারা, এই মেয়েটির মা বাবা যখন থানায় ফাঁড়িতে গিয়েছিলেন, ফাঁড়িতে গিয়ে বলেছিলেন যে আমার শিশু মেয়েটি বাড়ি ফিরছে না, তখন থানা থেকে তাদের বলা হয়, অভিযোগ, তাদের থানা থেকে বলা হয় যে আপনারা বাড়ি চলে যান, ও ঠিক ফিরে আসবে। অভিযোগ নেওয়া হয়নি। যদি অভিযোগ নেওয়া হয়তো হয়তো এই বাচ্চা মেয়েটিকে বাঁচানো যেতে পারত। তৃণমূলের এমপি এবং এমএলএ দুজনেই আজ ঘটনাস্থলে যান। তৃণমূল এমএলএ গণেশ চন্দ্র মণ্ডল যখন ঘটনাস্থলে যান তখন তাকে দেখে তাড়া করেন সেখানকার মহিলারা। এই মুহূর্তে জুতো দেখানো হচ্ছে তৃণমূলের
এমপি প্রতিমা মণ্ডল সাংসদকে জুতো দেখানো হচ্ছে এবং গো ব্যাক স্লোগান দেওয়া হচ্ছে। গো ব্যাক স্লোগান দেওয়া হয়, শুনবো সেই স্লোগান। এরপরের ছবি তৃণমূলের এমএলএ বিধায়ক গণেশ চন্দ্র মণ্ডল, তিনি যান পরিস্থিতি সামাল দিতে। কি হয় সেখানে ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে, ঘাড় ধাক্কা দিয়ে, এই ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে ঘাড় ধাক্কা দিয়ে তৃণমূলের এমএলএ বিধায়ক গণেশ চন্দ্র মণ্ডল, তাকে বের করে দেওয়া হয় সেই এলাকা থেকে। তিনি যান এলাকা সামাল দিতে এবং মানুষ তাকে এলাকা থেকে বের করে দেয়। এবার দেখাবো মায়ের কান্নার কয়েকটি ছবি। এই ছবি হয়তো আমার আপনার প্রত্যেকের কান্নার, এই মেয়েটির মায়ের কান্না। এই মেয়েটির মা কাঁদবেন যেমন কেঁদেছিলেন আরজি করের অভয়ার মা। তারপর হয়তো আমরা ভুলে যাব, তারপর প্রশাসন আমাদের আবার উৎসবে ফিরতে বলবে, তারপর মমতা বন্দ্যোপাধ্যায় আবার ডান্ডিয়া নাচবে। আবার আমি সেই ছবি দেখাতে বলবো, মমতা বন্দ্যোপাধ্যায় আজ ডান্ডিয়া নাচ করলেন যখন হাউ হাউ করে কাঁদছেন এই শিশুটির মা। মমতা বন্দ্যোপাধ্যায় আবারও সেই ছবি, মমতা বন্দ্যোপাধ্যায় ডান্ডিয়া নাচ করছেন যখন হাউ হাউ করে কাঁদছেন এই শিশুর মা। আলোচনায় যাব, প্রশ্ন করব, আজ বাংলা জবাব চাইছে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে, বাংলার মহিলা মুখ্যমন্ত্রীর কাছে। আপনার কি এটা ডান্ডিয়া নাচের সময়? আপনার ডান্ডিয়া নাচের সময় কিনা প্রশ্ন উঠে আসছে। এবং তারই সঙ্গে সঙ্গে একের পর এক ব্রেকিং নিউজ দেব। সেই ব্রেকিং নিউজ আছে বেশ কয়েকটি লাইনড আপ, সেই ব্রেকিং নিউজ দেব। সবার আগে পরিচয় করাবো এই মুহূর্তে আমার সঙ্গে যারা অতিথি রয়েছেন তাদের সঙ্গে, এবং যারা এই মুহূর্তে উপস্থিত রয়েছেন আমার সঙ্গে তাদের সঙ্গে পরিচয় করাবো এবং প্রত্যেকের কাছে যাব এক এক করে। আমার সঙ্গে উপস্থিত রয়েছেন ডক্টর অভ্র সেন, বিজেপি মুখপাত্র। আমার সঙ্গে রয়েছেন নীলাদ্রি ভট্টাচার্য থাকবেন, অনলাইন আইনজীবী থাকবেন। আমার সঙ্গে রয়েছেন দেবাশিস ঘোষ, রাজনৈতিক বিশ্লেষক। রয়েছেন অজয় মুখার্জি, প্রাক্তন পুলিশ কর্তা, একটু পরে আমার সঙ্গে যোগ দেবেন নির্মাল্য মুখার্জি, সাংবাদিক। এবং আমি পিসিআরকে বলবো যদি কোনো কমান্ড হয় আমাকে দিতে, কারণ আমি এই মুহূর্তে শুনতে পাচ্ছি না। এবং তারই সঙ্গে সঙ্গে এই মুহূর্তে আমি প্রথমেই যাব অব্রর কাছে। অব্র, প্রশ্ন হচ্ছে, আমি এই মুহূর্তে দেখালাম দুটো ছবি। একটা হচ্ছে এই মা, 9 বছরের বাচ্চা মেয়েটির মা, তিনি হাউ হাউ করে কাঁদছেন। তারা গেছিলেন পুলিশের কাছে অভিযোগ নিয়ে, পুলিশ তাদেরকে বাড়ি চলে যেতে বলেন প্রাথমিকভাবে, যেটা জানতে পারা যাচ্ছে তাদের মা বাবা বলেন। পরবর্তীকালে তারা বলছেন পুলিশ শুরুতেই ব্যবস্থা নিলে হয়তো তাদেরকে মেয়েটিকে বাঁচানো যেত। আর অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায় আজ পুজো উদ্বোধনে গিয়ে যখন জ্বলছে কুলতলি, তখন তিনি ডান্ডিয়া নাচ করছেন। কি বলবেন? দেখুন, আমি ওই জেলার যিনি এসপি রয়েছেন, মহান এসপি মহাপুরুষ, তার প্রেস কনফারেন্সটা দেখছিলাম কিছুক্ষণ আগেই। উনি অসাধারণ একটা টাইম লাইনের কথা কিন্তু উল্লেখ করেছেন নিজের প্রেস কনফারেন্সে। তার স্পেসিফিক কিছু জিনিস আমি তুলে ধরে আমার বক্তব্য শুরু করেছি। যেই মেয়েটি মারা গেল, 9 বছরের একটি মেয়ে, বাচ্চা মেয়ে, টিউশনে পড়তে গিয়ে তারপর সে আর ফিরলই না বাড়িতে। সে যখন নিখোঁজ হয়ে গেছে এটা তার বাড়ির লোক বুঝতে পারে, এই ফাঁড়িতে তারা গিয়ে পৌঁছায় রাত 8:30 নাগাদ। তারপর এই এসপি, মহান এসপি বলছেন পুলিশ নাকি ফাঁড়িতে জিডি নিয়ে ইনভেস্টিগেশন শুরু করে দিয়েছিল। খুব ভালো কথা। তারপর এই মেয়েটির বাড়ির লোক জয়নগর পুলিশ স্টেশনে পৌঁছান রাত 11:20, এটা এসপি মহাশয় বলছেন। তারপর ওই জয়নগর থানা এফআইআর লঞ্চ করেছে, মিসিং পার্সনের এফআইআর, সেটা করেছে রাত 12:30। আমার প্রশ্ন হচ্ছে, আমি দাদার সঙ্গে কথা বলছিলাম, প্রাক্তন পুলিশ কর্তার সঙ্গেও কথা বলছিলাম, যে 8:30টার সময় যদি এই মেয়েটির বাবা পুলিশ ফাঁড়িতে যায় এবং পুলিশ ফাঁড়িতে যদি জিডি নেওয়া হয়, তাহলে ওই পুলিশ ফাঁড়ির যে অফিসাররা ছিলেন, কনস্টেবল ছিলেন, এএসআই ছিলেন, যেই ছিলেন, বা সিভিক ভলেন্টিয়াররা ছিলেন, যারাই ছিলেন, তারা কি ললিপপ খাচ্ছিলেন? তারা পুলিশের দিকে বলছে ইনভেস্টিগেশন শুরু হয়ে গেছে, কিন্তু তারা নিজে থেকে কেন থানাকে জানায়নি? এবং থানা তারপর নিজে থেকে কেন ইনভেস্টিগেশনে পুরোদমে নামেনি? কেন এই যে গোল্ডেন আওয়ার, একটা ক্রিটিক্যাল সময় 2-3 ঘন্টা, এটা এরমভাবে ফেরত দেওয়া হলো? 8:30, 9:30, 10:30, 11:30,
4 ঘন্টা এভাবে পেরিয়ে গেল, আর এসপি ওখানে বসে বসে নাটক করে প্রেস কনফারেন্স করে বলছেন আগে থেকে ইনভেস্টিগেশন চলছিল। তাহলে একের পর এক এই থানা থেকে ওই ফাঁড়ি, ওই ফাঁড়ি থেকে এই থানা, ফুটবলের মতো এই মেয়েটির বাড়ির লোককে এবং গ্রামবাসীকে এভাবে জায়গায় জায়গায় পাঠানো হলো কেন? মানে মানুষের মিনিমাম সম্মানটুকু নেই, এভাবে লাথি মেরে এখান থেকে ওখানে, ওখান থেকে ওখানে পাঠানো হবে। একটা ব্যাপার বুঝতে হবে, রাজ্য পুলিশ আজকে বড় বড় কথা বলছে, ওখানে আমরা কর্ডন অফ করে দিয়েছি, 5 ঘন্টার মধ্যে সলভ করে দিয়েছি, এই করে দিয়েছি, সেই করে দিয়েছি। রাজ্য পুলিশের সলভ করার নমুনা এটা? একটা নিথর দেহ আপনারা দেবেন বাড়ির লোককে? আপনারা তার আগে কোনো প্রিভেন্টিভ অ্যাকশন নেবেন না? ওই 4-5 ঘন্টার ডিলে এখান থেকে ওখানে মানুষগুলোকে নির্মমভাবে লাথি মারা, জুতো মারা, ধাক্কা মারা, তার ফলস্বরূপ আজকে একটা বাচ্চা মেয়ের প্রাণ চলে গেল। আর ফরেন্সিক এক্সপার্ট নিয়ে যাবেন বলছেন? আপনাদের ফরেন্সিক এক্সপার্টের উপর আমাদের ভরসা থাকতে পারে? আমরা তো দেখেছি কলকাতার বুকে, আরজি করের বুকে ডাক্তার অভিক থেকে নিয়ে আপনারা ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্ট বানিয়ে দিয়েছিলেন, আপনারা ফরেন্সিক এক্সপার্ট নিয়ে যাবেন। একটু থামাচ্ছি অব্র, এই মুহূর্তে একটা ব্রেকিং রয়েছে। রাতে আবার কুলতলিতে উত্তেজনা, নতুন করে কুলতলিতে উত্তেজনা। এই মুহূর্তে ব্রেকিং নিউজ উঠে আসছে, মহিষমারি পুলিশ ফাঁড়ির সামনে নতুন করে বিক্ষোভ। এই মুহূর্তের বিগ ব্রেকিং, রাতে কুলতলিতে উত্তেজনা, মহিষমারি পুলিশ ফাঁড়ির সামনে নতুন করে বিক্ষোভ, বিচারের দাবিতে নতুন করে স্লোগান উঠেছে। এই মুহূর্তে দোষীদের শাস্তির দাবিতে সরব হয়েছেন এলাকাবাসী। ঘটনায় পুলিশের গ্রেফতারির দাবিতে বিক্ষোভ চলছে। পুলিশ কাজ করেনি, পুলিশ যখন প্রয়োজন পড়েছিল পুলিশ কাজ করেনি, যেমনটা অব্র জানাচ্ছিল, পুলিশ ডিলে করেছে এবং তার ফলে এই মুহূর্তে দাঁড়িয়ে আবার নতুন করে কুলতলিতে উত্তেজনা। ব্রেকিং নিউজ এই মুহূর্তে, কুলতলির উমা তার বিচারের জন্য গোটা বাংলা এই মুহূর্তে লড়ছে। একটু আমি শেষ করে প্রত্যেকের কাছে যাওয়ার আগে অব্র শেষ করছিলে, পুলিশের গ্রেফতারির দাবিতে বিক্ষোভ হচ্ছে, বলছে পুলিশকেই গ্রেফতার করা হোক। যদি ঠিক সময় অ্যাকশন নিত তাহলে এই বাচ্চা মেয়েটার প্রাণ বাঁচানো যেত। আরেকটা কথা বলি, আমাদের মুখ্যমন্ত্রীর তথা এই তৃণমূল সরকারের একটা দায়িত্ব ছিল যে যখন একের পর এক নারী নির্যাতনের ঘটনা ঘটে যাচ্ছে একটা দৃষ্টান্ত রাখা, যে এই জিনিসটা করে বারবার করে আমাদের রাজ্যে পার পাওয়া যায় না। উনি সেটা না করে যেটা করেছেন নক্কারজনক। আমি খালি একটা তথ্য দিয়ে আমার বক্তব্য শেষ করছি, আমি এখন তথ্য তুলে দিচ্ছি। লেটেস্ট এনসিআরবি ডেটা অনুযায়ী আমাদের রাজ্যে পুরো দেশের মধ্যে নারী নির্যাতনের কনভিকশন রেট সবচেয়ে লো। বেশ, আমি অব্র আমাকে যেতেই হবে, আর টেন্ডেন্সি রেট 98% এর উপরে। এই তৃণমূল সরকারের অকর্মণ্যতার জন্য আজকে আমি অজয় বাবুর কাছে যাব। অজয় বাবু, এই মুহূর্তে দাঁড়িয়ে কুলতলিতে বিক্ষোভ হচ্ছে, এই উমার বিচারের দাবিতে বিক্ষোভ, অন্যদিকে পুলিশকে গ্রেফতার করা হোক। বলা হচ্ছে পুলিশ যদি ব্যবস্থা নিত সঠিক সময়ে এই উমাকে হয়তো সঠিক সময়ে বাঁচানো যেতে পারত, আজ তার নিথর দেহ উদ্ধার হতো না। বলুন। দেখুন, পুলিশের কাছে যে ঘটনাটা যখন প্রথম গেল ওই ফাঁড়ি হচ্ছে থানা না হলেও ফাঁড়ি, সেখানে একটা মিনিমাম একটা অফিসার তো ছিলই, আইদার এএসআই নয় সাব ইন্সপেক্টর, কিছু কনস্টেবলও ছিল। তাদের যে একটা করা উচিত ছিল সেটা যদি না করে থাকে তাহলে সেটা গরিহত অপরাধ করেছে আমি মনে করি। কারণ সেখানে যখন গেল বাড়ির লোকেরা যে আমাদের মেয়ে মিসিং, সে পড়তে গেছিল, বিকাল গড়িয়ে সন্ধে গড়িয়ে রাত্রি হয়ে গেল এখনও ফেরেনি, সেই মুহূর্তে যেটা করা উচিত ছিল সেই মুহূর্তে সেইখানে একটা ফাঁড়িতে এফআইআর হয় না, কিন্তু জেনারেল ডায়েরি অনেক ফাঁড়িতে হয়। আমি জানি না এই ফাঁড়িতে কোনো জেনারেল ডায়েরিতে কোনো প্রভিশন ছিল কি না। যদি নাও হতো জেনারেল ডায়েরি এফআইআরটা আমি ছেড়ে দিচ্ছি, ওটা পরে আসছি। আমি প্রথমে কি নাম ঠিকানা, সেই মেয়েটির বয়স কত, কীরকম দেখতে, কি ওয়ারিং অ্যাপারেল কী পড়ানো ছিল, এইসব করে নিয়ে বলুন
চলুন আপনার কোন জায়গায় কোন কোচিং সেন্টারে পড়তে গেছিল, কোন মাস্টারমশাইয়ের কাছে পড়তে গেছিল, চলুন আমাদেরকে নিয়ে চলুন, আমরা সেখানে তদন্তে যাব। অ্যাট দ্য সেম টাইম সেই ফাঁড়ির ইনচার্জ যখন বেরিয়ে গেল, বাড়ির লোকের সঙ্গে বেরিয়ে যাওয়া উচিত ছিল এবং সঙ্গে সঙ্গে কনসার্ন থানা, সেটা কুলতলি হোক আর কি জয়নগরী হোক, আমি জানি না অ্যাকচুয়ালি সেটা কোন থানার আন্ডারে, তো সেই থানাতে কনসার্ন থানার অফিসার ইনচার্জকে ইনফর্ম করবে যে স্যার এরকম একটা ঘটনা ঘটেছে, আমরা বেরিয়ে গেলাম ঘটনাস্থলে যেখান থেকে মিসিং মনে হয়েছে এবং আপনাদেরকে জানালাম, আপনারা যা যা করণীয় সেটা আপনারা করুন। সেটা যদি করতো, আমি ধরে দিচ্ছি সেটা করার পর একটা পুলিশ যে অ্যাক্ট করছে, এটা বাড়ির লোকের আমি আপনার কাছে আসবো, আমি একবার শুনিয়ে নি না এখানে বাড়ির লোক কি বলছেন, স্থানীয়রা কি বলছেন, তারা পুলিশের কাছে গেলেন, তারপর কি হলো, কি বলছেন তারা, তাদের মুখ থেকে শুনুন, তারপর ফিরছি আলোচনায়। কি বলছেন তারা? ওর বাবা 7:30 8টা নাগাদ ফিরেছিল। তারপরে ওর বাবা আসলে জিজ্ঞাসা করলাম, বললে ওর বাবা তারপরে ফাঁড়িতে জানায়, গিয়ে ক্যাম্পে জানিয়েছিল। তারপর ভোরের দিকে আপনারা সারা রাত ওখানে কুলতলির কাছে জয়নগর থানায় গেছে, ওরা কুলতলি বলছে জয়নগর থানায় যাবো, জয়নগর থানা থেকে পুলিশ এসে তারপর রাত্রে তোলপাড় করে জয়নগরে গেছিল, গেলে বলেছিল বলে এটা তো আমাদের এরিয়ায় পড়ে না, কুলতলি এরিয়ায় পড়ে, কুলতলিতে যান। তাই এবার আমার মামা কুলতলিতে গেছে, মানে শুধু এদেরকে খেলা আছে, বুঝতে পেরেছো? দুটো থানায় ঘুরিয়ে তাও কোনো লাস্টে বলেছিল একটা ছবি দাও আমরা দেখছি, বলে নাকি রাত 1টার সময় পেয়েছে, ওনাদের বাড়িতে খোঁজ খবর দিচ্ছে, বলে 3টের সময় এনারা গেছে, গিয়ে আমার মামাকে নিয়ে গেছে, বলে এটা কি আপনার মেয়ে? উনি দেখে বলে হ্যাঁ এটা আমার। কোথায় ছিল ওই ওখানে যেখানে থেকে লাশটা তুলেছে সেখানে তো ব্যারিকেড করেনি, আর 1টার সময় পেয়েছে, খবর দিচ্ছে বাড়িতে 3টের সময়। ওর বাবা চলে গেল ক্যাম্পে, ক্যাম্প কোনো সিদ্ধান্ত নেয়নি। ক্যাম্পে কোনো কিছু ব্যবস্থা নাই? না 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 নেয়নি, বলছে কুলতলি। মানে পুলিশ ক্যাম্প কি করছিল তখন? পুলিশ যখন ওর বাবা চলে আসছিল তখন নাকি বলেছে ঠিক আছে একটা ফটো দিয়ে যাও, আর কিচ্ছু বলেনি? আর কিচ্ছু বলেনি। জয়নগর থেকে পুলিশ এসেছিল, এসে তারপর মানে ঘোরানো হয়েছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। প্রথমে কোনো অভিযোগ নাই? না 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 কোনো অভিযোগ নেয়নি। আমি যেটা হারিয়েছি সেটা হারিয়েছি, আমাকে সান্ত্বনা দিতেন, আমার জিনিসটা আমি পাবো না। অজয়বাবু, পুলিশ এলাকার পাট দিয়েছে, কোনটা কার এলাকা বুঝিয়েছে, তারপর বলেছে একটা ছবি দিয়ে যাও, এবং তারপর হাউ হাউ করে মা যেভাবে কাঁদছে, আপনি কি বলবেন? এই রাজ্যে কত মায়ের কান্না শুনবো, কতবার কান্না শুনবো, কতবার ব্রেকিং নিউজ করে এরকম মায়ের কান্না দেখাবো আমরা? দেখুন, আমি আগেই বলেছি, সঙ্গে সঙ্গে পুলিশের যেটা করণীয় উচিত ছিল সেটা পুলিশ করেনি। আজকে সেখানে ছবি দেন, সেখানে পরে আসুন বা থানায় যান, এসবগুলো কথা, এ কথা কোনো যুক্তি নেই। এ কথাটা বলাটা কোনো পুলিশ, সে কনস্টেবলই হোক, সে সিভিকই হোক, আর সে অফিসারই হোক, সেখানে প্রথমেই অ্যাক্ট করা উচিত ছিল তাদের স্যাটিসফ্যাকশান, নিজের স্যাটিসফ্যাকশানের জন্য। আর মেয়েটি বাচ্চা, কোনো বড় ধরনের কোনো অ্যাডাল্টও ধরে দিচ্ছি, অ্যাডাল্টের ক্ষেত্রে মহিলাই, কিন্তু এখানে তো আরও এক্সেপশনাল কেস। এটা তো একটা বাচ্চা মেয়ে, 9 বছরের বাচ্চা, সেই বাচ্চা হারিয়ে গেছে বলে সেখানে গেছে সন্ধে গড়িয়ে রাত্রেবেলাতে অভিযোগ জানাতে, তাহলে সেখানে তো পুলিশ সঙ্গে সঙ্গে তাদের শুনে নিয়ে করেনি। সেটা যদি না করে থাকে, কনসার্ন পুলিশের পার্সনের এগেইনস্টে পুলিশের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ হচ্ছে। অজয়বাবু সঙ্গে থাকুন, আমি নির্মলদার কাছে যাব। নির্মলদা, যে ছবি আমরা দেখাচ্ছি, একদিকে মা হাউ হাউ করে কাঁদছেন, এবং এই 1 ঘন্টা আগে মমতা বন্দ্যোপাধ্যায় চক্রবেরিয়া সার্বজনীন সম্মত একটি পূজায় গিয়ে ডান্ডিয়া নাচ করলেন। আমি বুঝতে পারছি বাংলায় উৎসবে তিনি ফিরতে বলছেন, মানুষকে অনুপ্রাণিত করার চেষ্টা করছেন, কিন্তু আমার বারবার মনে পড়ে যাচ্ছে সেই গল্পের কথা, যখন রোম দাউ দাউ করে জ্বলছে তখন নীরব বেহালা বাজাচ্ছে, বাঁশি বাজাচ্ছে, এমন গল্প কথা আছে। কিন্তু এটা তো আরো খারাপ, আরো নিকৃষ্ট, আরো ঘেন্না লাগছে এই ছবি দেখে। আমার আর কোনো ভাষা আমি খুঁজে পাচ্ছি না, তাই জন্য বললাম, মাফ করবেন। বলুন নির্মলদা। না শুনুন, আমি আপনাকে বলি, সেটা হচ্ছে কোর পুলিশিং বলে একটা ব্যাপার আছে। আমরা বহুদিন থেকে জানি পুলিশের কাজ কি। পুলিশের কাজ হচ্ছে অপরাধ করতে না দেওয়া, তারপরে অপরাধ যদি হয় অপরাধীকে ধরে শাস্তি দেওয়া।
এই কোর পুলিশিং থেকে অনেক দিন আগেই পশ্চিমবঙ্গের পুলিশ সরে এসছে এবং এই কোর পুলিশিং থেকে সরে গিয়ে এখন যেটা দাঁড়িয়েছে সেটা হচ্ছে পুলিশের কাজ হলো শাস্তি দেওয়া, কিন্তু মানুষ পুলিশের শাস্তি চাইছে। এই যে ডাইকোটমিটা তৈরি হয়ে গেছে, যাদের শাস্তি দেওয়ার কথা তাদের শাস্তি চাইছে মানুষ, তার মানে একটা জিনিস বুঝুন যে অযোগ্যতাটা কোন জায়গায় গিয়ে পৌঁছচ্ছে। এবং এই অযোগ্যতাটার কারণটা কি? কারণ একটাই, আপনি যেটা দেখাচ্ছেন এটা একটা ইনসিডেন্ট, এরকম ইনসিডেন্ট হতেই থাকবে। কারণ আমি আপনাকে বলছি একটাই কারণ, পুলিশ কখনো কারুর বন্ধু হতে পারে না, পুলিশ কখনো কারুর শত্রু হতে পারে না। পুলিশকে পুলিশের কাজ করতে হবে। পুলিশকে ফুটবল খেলা, নাচ করা, গান করা, কবিতা বলা বুদ্ধদেব বাবু শিখিয়েছিলেন। মমতা বন্দ্যোপাধ্যায় চাপকে পিঠে ছাল তুলতে চেয়েছিলেন, তারপরে রাত জেগে পুলিশ কমিশনারকে বাঁচানোর চেষ্টা করেছিলেন। এই যে পুলিশের রোল থেকে পুলিশকে সরিয়ে দেওয়া, সেটা পুলিশকে একটা জিনিসই করে, সেটা হচ্ছে ইনএফিসিয়েন্সির দিকে নিয়ে যায়। যার জন্য আপনি যে কমপ্লেনই করুন না কেন, সেই কমপ্লেনটা কখনো ফার্স্ট হ্যান্ড ট্রিটেড হয় না। এবং আজকে এইটা করতে করতে যে জায়গায় গিয়ে দাঁড়িয়েছে পুলিশ, আপনি পুলিশের কাছে মানুষের বিশ্বাসটাই পুলিশের ওপর থেকে উঠে যাচ্ছে। তার কারণ পুলিশ কথাটা ল্যাটিন কথা থেকে এসেছিল, সেই ল্যাটিন কথাটার একেবারে যাকে বলে পুরো সর্বনাশ হয়ে গেছে, তার আর কোনো অর্থই নেই। সুতরাং যে কথাটা বলা দরকার সেটা হচ্ছে মানুষের বোঝা দরকার, এবং যিনি পুলিশ মন্ত্রী তার বোঝা দরকার। আমি বলে কোনো লাভ হবে না, কারণ আমি আগেও বলেছি যে উনি দুটো জিনিস মেনে নিয়েছেন। উনি শুধু বলবেন, কারুর কথা শুনবেনও না এবং কারু কোনো কিছু দেখবেনও না, যার জন্য আপনি বলছেন ডান্ডিয়া নাচছে। একই জিনিস আমরা প্রশ্ন করেছিলাম, আমার মনে পড়ে এখনও, যখন বানতলার ঘটনা ঘটেছিল, জ্যোতিবাবুকে প্রেস কনফারেন্সে জিজ্ঞেস করা হয়েছিল আপনি অমুক একজন পরিচালকের ছেলের জন্মদিনে যেতে পারলেন, অথচ কেন যেতে পারলেন না বানতলায়। আজকে এই এক প্রশ্ন মমতা বন্দ্যোপাধ্যায়কেও আমরা প্রত্যেকটা পদক্ষেপে করতে পারি। রাজি করে আজ অবধি মমতা বন্দ্যোপাধ্যায় কখনো পা দেননি। এই ঘটনাগুলো নিয়ে উনি কখনো স্পটে যাননি, কখনো যাবেনও না। তার কারণ কি? উনি তো ফার্স্ট টু লাস্ট শুধুমাত্র পুলিশকে প্রোটেকশন দেওয়াটা দরকার। তার কারণ ইন টার্ন শি অলসো ওয়ান্টস টু গেট প্রোটেক্টেড, উনিও প্রোটেকশন চাইছেন। নির্মলদা, মানুষ শুনুন, এখানে একজন পুলিশকে কাদা জলে দাঁড় করিয়ে রাখা হলো, আরজি করে আমরা দেখেছি টেবিলের পিছনে লুকোতে, এখানে দেখলাম ঝাঁটা নিয়ে ছুটছে মানুষ, পুলিশ দৌড়চ্ছে সামনে। এই ইনসিডেন্টগুলো যেগুলো বলছেন না, এই ইনসিডেন্টগুলো হতে থাকবে। তার কারণ আমি আবার বলছি, যেমন পাশাপাশি জয়নগর এবং আরজি করের মতো দুর্ভাগ্যজনক নারকীয় পৈশাচিক ঘটনা ঘটতে থাকবে, পাশাপাশি এই পুলিশের বিরুদ্ধে ক্ষোভ তৈরি হতে থাকবে। এবং পুলিশের পক্ষে যেটা হয়ে যাচ্ছে সেটা হচ্ছে পারিবারিকভাবে তারা ভেতরে ভীষণ রকমভাবে চাপে থাকছে, তারা পরিবারের মধ্যে থেকে ঘৃণিত হচ্ছে। একই সঙ্গে তাদের যে কর্মস্থল, ভালো করে বুঝুন, কর্মস্থলটা চলে যাচ্ছে তাদের পরিবারের মধ্যে। সুতরাং তারা যে ঘৃণিত হয়ে উঠছে সব জায়গায়, সর্বস্তরের মানুষের কাছে, এই মেসেজটা আপনার দর্শকরা শুনতে চায়। ইনসিডেন্টটা আপনারা প্রত্যেক সময় দেখাচ্ছেন, বারবার দেখাচ্ছেন, সব কিছুই হচ্ছে, কিন্তু পুলিশের এই অযোগ্যতাটা গার্ড করছেন কে? তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। পুলিশকে পুলিশের কাজ করতে দেওয়া হচ্ছে না, এই কথাটা এটা বালখিল্য কথা। ঠিক, কোনো প্রশাসন করতে দেয় না পুলিশকে কাজ, কিন্তু পুলিশকে দায়িত্ব হচ্ছে সেই কোর পুলিশিং করা, সেইটা থেকে সরে আসে। এখান থেকে শুনুন, পুলিশ কোনো ইনস্ট্রাকশন নিয়ে চলার কথা নয়, পুলিশ তার কাজ করবে, ঠিক এটাকেই বলে কোর পুলিশ। সেই কাজটা কি করেছে আমরা দেখলাম, জয়নগরের ঘটনায় দেখলাম, আরজি করের ঘটনায় দেখলাম, বাঁশদ্রোণীর ঘটনায় দেখলাম। আমি যাব নীলাদ্রি বাবুর কাছে, নীলাদ্রি বাবু রয়েছেন এই মুহূর্তে। নীলাদ্রি বাবু, মমতা বন্দ্যোপাধ্যায় পুজো উদ্বোধন করছেন, তিনি এর আগে আমাদের সবাইকে উৎসবে ফিরতে বলেছিলেন, উৎসবে ফেরার একটা চেষ্টাও হয়েছিল।
উৎসবে ফেরার ঠিক সময় আবারও একটি এরকম অকথ্য ঘটনা ঘটলে, একটি শিশুকে ধর্ষণ করে খুন করা হলো এবং তারপর পুলিশের বিরুদ্ধে অভিযোগ উঠলো। তারা অভিযোগই প্রাথমিকভাবে নিতে চায়নি, দেরি করেছে এবং তার ফলে এই মেয়েটির বাবা মা বলছেন হয়তো মেয়েটিকে বাঁচানো যেতে পারতো। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই সময় দাঁড়িয়ে ডান্ডিয়া নাচের জায়গায় হয়তো ওখানে গিয়ে বাবা মায়ের পাশে দাঁড়ানো উচিত ছিল বলে আপনি মনে করেন কি? প্রশ্ন। না দেখুন, ব্যাপারটা হচ্ছে এই যে ইস্যুটা যেটা দেখাচ্ছেন, একটা ছোট মেয়ের মার্ডার কেস রেজিস্টার করা হয়েছে। এবার এখানে রেপ আছে কি আদার থিং আছে সেটা পোস্টমর্টম রিপোর্ট আসলেই জানা যাবে। এটা গেল একটা প্রশ্ন। সেকেন্ডলি, আপনার প্রশ্ন যদি আমি ফিরে আসি, সিএম হ্যাজ এ লট অফ আদার রেসপন্সিবিলিটিস। এবার প্রাথমিকভাবে ইনভেস্টিগেশন হোক, যদি দোষীদের নীলাদ্রি বাবু প্রায়োরিটি বলে একটা আমাকে যদি বলতে দিন প্লিজ অ্যালাউ মি টু স্পিক, আদারওয়াইজ দেয়ার ইজ নো পয়েন্ট ইন কলিং মি। প্রায়োরিটি আমি যেটা বলছি, লেট দ্য পোস্টমর্টম রিপোর্ট কাম। এসপি নিজে বলেছেন যে যদি কিছু সেক্সুয়াল কিছু থাকে তাহলে পক্সকো ওখানে অ্যাপ্লাই করে দেওয়া হবে। এবার দেখা যাক যে কি হচ্ছে। ইট ইজ টু আর্লি টু সে। আমি যে কথাটা বলছি, পোস্টমর্টম রিপোর্ট না পেলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যাবেন না? মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি পোস্টমর্টম রিপোর্ট হাতে করে তবে যান এরকম ঘটনায়? এটা হয় কখন মানে নীলাঞ্জন বাবুর আপনি বলছেন যদি রেপ হয়ে থাকে তাহলে একটু সিরিয়াসলি ভাববো, কিন্তু এখন অব্দি যেহেতু আমরা শিওরলি বলতে পারছি না রেপ হয়েছে, তাই আমরা সিরিয়াস নয়, তাই ডান্ডিয়া নাচে ঠিক আছে। আপনার বক্তব্যের নির্যাস তাই দ্যাট ইজ দ্য ক্রাক্স অফ দ্য ম্যাটার ইউ হ্যাভ জাস্ট সেড। কি বলেছেন নীলাদ্রি বাবু, কি বলেছেন আপনি? কি বলেছেন আপনি বলুন। Don't try to put in my words. Then you speak. But whatever you have said, this is meaning that only. কি বলেছেন উনি? You don't try to put words into my mouth. কি বলেছেন নীলাদ্রি বাবু? Kindly give an explanation. কি বলেছেন? আমি বলছি পুলিশ এই যে একটা পুলিশের এগেইনস্টে বিক্ষোভ যে সমাজ দেখাচ্ছে আজকের দিনে আফটার আরজিকর, ইট ইজ এ ডেঞ্জারাস ট্রেন্ড। আপনি মনে রাখবেন, আপনি যে রাত্রেবেলা ভালো করে শুতে পারছেন, আপনি যে ভালো করে ঘুমোতে পারছেন, ইট ইজ বিকজ অফ পুলিশ ওখানে ক্রিমিনালদেরকে ধরছেন। ওখানে পুলিশ করছে কি না, পুলিশ ওর ডিউটি করছে বলেই আপনি কিন্তু রাত্রেবেলা ঘুমোতে পারছেন। আর আমরা বাড়িতে ঘুমোতে পারছি, সেইটা একটা খুব বড় দয়া আমাদের ওপর পুলিশ করছে, তাই তো? বিচার চাই, ভিজিল্যান্টের জাস্টিস যে যাকে ধরা হয়েছে ওকে ধরে পরে কথা বলবেন। আচ্ছা দেবাশিস বাবু আপনাকে একটা উত্তর দিচ্ছেন। নীলাদ্রি বাবু আসি আমি। দেবাশিস বাবু ওনাদের কিছু যায়। নীলাদ্রি বাবু একটু হোল্ড করুন। দেবাশিস বাবু দ্রুত একটা ব্রেকিং আছে, তার আগে দেবাশিস বাবু দ্রুত উত্তর। আমি বলছি যে এই যে নীলাদ্রি বাবু বলছেন যে কথাবার্তাগুলো, আমার কানে তো একটা জিনিস মানে ভাসছে, আমি জানি আমার মতো অনেকের কানে ভাসছে। আমার মেয়েটার আমাকে জড়িয়ে ধরে বলবে না আমি ফার্স্ট হব, ওরা ওকে ছিঁড়ে খেয়েছে। আমি জানি না এই কথাটা শোনার পর মানে আমি দুর্ভাগ্য যে আমাদের এরকম মুখ্যমন্ত্রী রয়েছেন যিনি ডান্ডিয়া নাচছেন, গান করছেন। মানে উনি তো চিফ মিনিস্টার, ওনার তো অনেক রেসপন্সিবিলিটি আছে। আমি সেটাই বলছি, উনি বলে জানেন না যে চিফ মিনিস্টার রেসপন্সিবিলিটি কি। আজকে অ্যাডমিনিস্ট্রেশন ভেঙে পড়ে গেছে, আজকে অভয়ের মতো কাণ্ড ঘটেছে, এরকম বাচ্চা মেয়েকে ছিঁড়ে খাওয়া হয়েছে, মর্গের লাশ নিয়ে পর্নোগ্রাফি হচ্ছে। যে রাজ্যে আমরা বসে আছি সেখানে মুখ্যমন্ত্রী অ্যাডমিনিস্ট্রেশন সামলাবার বদলে উনি ডান্ডিয়া নাচছেন, গান করছেন। আসলে উনি সরাসরি মানুষকে চ্যালেঞ্জ করছেন যে আমি দুর্নীতি করব, আমি এই ধরনের কাজ করব, আমার সঙ্গে পুলিশ আছে, আমার সঙ্গে প্রশাসন আছে, আপনারা আমার ঠেকা করবেন। মানে এই চ্যালেঞ্জটা উনি মানুষের কাছে ছুড়ে দিয়েছেন। মানে উনি কি বলছেন আমি জানি না, মানে নীলাদ্রি বাবুরা কি বলছেন। মানে আজকে যদি ওনার বাড়ির কোনো মেয়ে হতো, না হোক এরকম সাধারণ মানুষের বাড়িতে মেয়ে হোক, উনি কি বলতেন? আচ্ছা এটা কি ডিফারেন্স হচ্ছে? আচ্ছা এক মিনিট, এই মুহূর্তে একটা ব্রেকিং আছে, আমি ফিরবো আলোচনায় প্রত্যেকের কাছে, দেবাশিসের কাছে ফিরবো। এই মুহূর্তে ব্রেকিং রয়েছে। এই প্রথম কুলতলিতে ধর্ষণের ঘটনা নয়, পুলিশের বিরুদ্ধে আরো ভয়ঙ্কর অভিযোগ। এই নিহত নাবালিকার পিসির 2022 সালে তার মেয়েকেও ধর্ষণ করা হয় বলে বিস্ফোরক অভিযোগ। পুলিশ মামলা প্রত্যাহার করতে টাকার টোপ দিচ্ছে বলে অভিযোগ নিহত নাবালিকার পিসির। অভয়া ধর্ষণ খুনেও টাকা নিয়ে মুখ বন্ধের অভিযোগ আমরা আগে দেখেছি, এবার আবারও ভয়ঙ্কর অভিযোগ উঠে আসছে। পিসি কি বলছেন? ভয়ঙ্কর অভিযোগ, পিসি কি বলছেন শুনবো। আজকে আমার মেয়ে 2022 সালে রেপ হয়ে মারা হয়েছে, আমার 9 লাখ টাকা গেছে, আমি কোনো
বিচার পাইনি, আমি পাগলের মতন হয়ে ঘুরে বেড়াচ্ছি। হ্যাঁ, এই রাজ্যের দালাল মন্ত্রী আমার থানায় থেকে দিনের পর দিন ফোন করছে, এত টাকা নিন, আপনি সরে যান, এত টাকা নিন, সরে যান। আমার মেয়ে রেপ হয়েছে, আমি টাকা নেব। পিসির বাইট শোনালাম, পিসি অভিযোগ করছেন এর আগে তার মেয়েকে ওখানেই ধর্ষণ করা হয়েছে, পুলিশ টাকা টোপ দেয়। একই ঘটনা অভয়ের বাবার অভিযোগ করেছিলেন। অভয়ের বাবার যদি বাইট থাকে সেটাও আমরা শুনবো একবার। অভয়ের বাবা কি বলেছিলেন শুনবো। আমরা দেহ রেখে দিতে চেয়েছিলাম, আমরা দেহটা রেখে দিতে চেয়েছিলাম, কিন্তু যে কোনো মানে এত প্রেশার আমাদের তৈরি করা হয়েছিল সেই সময়। আমরা টালা থানায় গেছিলাম, টালা থানার সামনে আমরা 1 ঘন্টার উপরে বসেছিলাম। 3 থেকে 400 পুলিশ আমাদের ঘিরে সেখানে একটা এমন পরিস্থিতি তৈরি করে আমরা বাধ্য হয়ে বাড়ি ফিরে যাই। বাড়িতে গিয়ে দেখি 3 থেকে 400 পুলিশ আমার বাড়ির সামনে ব্যারিকেড করে দাঁড়িয়ে আছে। বাধ্য হয়ে আমরা মেয়ের দেহ দাহ করতে বাধ্য হই। যখন আমার মেয়ের দেহ আমার ঘরে সাহিত্য ছিল, তখন ডিসি নট আমাদের ঘরের একটা গলিতে ঢুকে ঘরের ভেতরে তিনি আমাকে টাকা দেওয়ার চেষ্টা করেন এবং তার যা জবাব দেওয়ার আমরা সঙ্গে সঙ্গে সেই জবাবটা দিয়ে দিই। দেবাশিস বাবু, আপনি ভাবতে পারছেন 2000, আমি প্রত্যেকের কাছে এই নিয়ে আসবো, 2022 সালে যে মেয়েটিকে আজকে ধর্ষণ করে খুন করা হয়েছে তার পিসির মেয়েকে ধর্ষণ করা হয়, তিনি অভিযোগ জানাতে গেলে পুলিশ টাকা অফার করে। ঠিক, মানে ভাবুন কতটা নোংরা জায়গায় এরা রাজনীতিটাকে নিয়ে গেছে, এরা প্রশাসনটাকে নিয়ে গেছে। মানে যেখানে 16 মিনিটে একটা করে রেপ হয়, এটা 2019, আমি বলছি না 2019 সালের ডাটা, যেখানে রিপোর্ট হয় না, যেগুলো ছেড়ে দিন, শুধু রিপোর্ট অনুযায়ী 16 মিনিটে একটি করে মানে রেপ হয়। সেখানে মুখ্যমন্ত্রী অ্যাডমিনিস্ট্রেশন সামলাবার বদলে গান করে বেড়াচ্ছেন, নাচ করে বেড়াচ্ছেন, ডান্ডিয়া খেলছেন। মানে উনি কোথায় নিয়ে গেছেন রাজনীতিটাকে, কতটা কলুষিত করেছেন। মানে আজকে ভাবুন, যাদের স্টেথোস্কোপ নিয়ে মানুষের না, আমরা শুধু এইভাবে আলোচনা করে যাব, যাদের স্টেথোস্কোপ নিয়ে আজকে মানুষের সেবা করার কথা, তাদেরকে উনি বাধ্য করেছেন প্রতিবাদের জায়গায় নিয়ে যেতে। যে মানুষ আজকে উৎসবে মাতার কথা, যে মানুষের আজকে ঠান্ডা মাথায় দুর্গাপূজা করার কথা, সেই মানুষকে আজকে ঝাঁটা হাতে লাঠি হাতে সেই মানুষকে রাস্তায় নামিয়ে ফেলেছেন উনি তো ঠেলে দিয়েছেন আমাদেরকে। মানে আমাদেরকে অসহায় জায়গায় নিয়ে যাচ্ছেন মুখ্যমন্ত্রী। মানে পুরো রাজনীতিটাকে কলুষিত করে একটা দুর্নীতিবাজ মানে মানুষকে নিয়ে সরকার। দেখো নীলাদ্রি বাবু কি বলেন এই বিষয়। নীলাদ্রি বাবু, আপনি কিভাবে, আপনি জানি না আপনি ডিফেন্ড করবেন কিনা, আমি আপনার জায়গায় হলে আমি উঠে দাঁড়িয়ে এর বিরুদ্ধে কথা বলতাম, যেটা একদম ফেলিওর, অ্যাডমিনিস্ট্রেশনের ফেলিওর বলতাম। আমি কাউকে ডিফেন্ড করছি না। দেখুন, দোষী যে আছে ওকে কোনোদিনও ডিফেন্ড করা যায় না, দোষী না, কিন্তু আমি যেটা বলতে চাইছি, গোটা অ্যাডমিনিস্ট্রেশন দোষী এখানে। আমার কথাটা শুনুন। দেখুন, যদি ইফ দেয়ার আর সাম ব্ল্যাক শিপ ইন দ্য অ্যাডমিনিস্ট্রেশন, then let action be taken against them. আমাদের বক্তব্য হচ্ছে মুখ্যমন্ত্রী কেন যাচ্ছেন না ডান্ডিয়া খেলার সময়? এখন আইনটা আমার জন্য যতটুকু প্রযোজ্য আপনার জন্য সেম প্রযোজ্য। যদি কোনো পুলিশ অফিসার টাকা অফার করে থাকে তাহলে কমপ্লেইন করুক, লেট অ্যাকশন বি টেকেন এগেইনস্ট দেম। কমপ্লেইন করে মানুষের গলার রক্ত উঠে আসছে, চিৎকার করে, কমপ্লেইন করে, প্রোটেস্ট করে। এক মিনিট নীলাদ্রি বাবু, নির্মলদা হাত তুলছেন। করলে তো হবে না, প্রোটেস্ট করলে তো হবে না, কোর্টে যেতে হবে। কোর্টে যান না, কমপ্লেইন না, কোর্টে নয়। এখন মানুষ দেখুন না লাঠি হাতে তুলে নিচ্ছে, আপনারা বাধ্য করছেন মানুষকে জায়গা যেতে। আমি আসছি। আমাকে শুধু নীলাদ্রি বাবু একটা কথা বলুন। আমি মমতা বন্দ্যোপাধ্যায়কে 13 বছর আগে দেখেছি যে কোনো ছোট ঘটনায় ছুটে চলে যেতেন, যে কোনো ঘটনা ঘটত প্রত্যেকটা কেসে ছুটে চলে যেতেন। আজকে শাসক হওয়ার পর কি এমন হলো যে এইরকম ঘটনাগুলো ঘটছে, অথচ মমতা বন্দ্যোপাধ্যায় ডান্ডিয়া নাচতে যাচ্ছে? কি এমন ঘটনা ঘটেছে বলুন? এই যে আপনার খারাপ লাগছে না? এই অবক্ষয়টা, এই অবক্ষয়টা, আপনি যে মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা বলছেন সেটা অপোজিশন লিডারের সঙ্গে কথা বলছেন। হ্যাঁ, তাহলে মানুষটা পাল্টে গেল। চিফ মিনিস্টার তাহলে আপনি বলছেন না, আমাকে একটা কথা বলুন, তাহলে অপোজিশন লিডার হিসেবে সে অনেক বেশি দায়িত্বশীল প্রশাসক হিসেবে থেকে, তাহলে মুখ্যমন্ত্রী পদ ছেড়ে দিক, উনি অপোজিশন লিডার হয়ে যান, আমি ওর কাছ থেকে বেটার সার্ভিস। আরে ওরে মানুষের আমি হাত জোড়ছি। এক মিনিট, আচ্ছা নীলাদ্রি বাবু কি বলছেন শুনে নিয়ে আপনার কি বলছেন? জনগণ ডিসাইড করবে। কি বলছেন? স্টুডিওতে বসে আপনি ডিসাইড করবেন না, সেটা জনগণ ডিসাইড করবে। আচ্ছা, একে করে নীলাদ্রি বাবু, এক মিনিট, রেসপন্সিবিলিটি অনেক বেশি প্রশাসনের থেকে, তাই তো? আপনি তাই বলছেন? অদ্ভুত কথা, এটা কোনো কথা হলো? এইভাবে মমতা ব্যানার্জিকে ডিফেন্ড করবেন না, দরকার নেই ডিফেন্ড করার। লজ্জা লাগছে না নীলাদ্রি বাবু? আপনার খারাপ লাগছে না নীলাদ্রি বাবু? দাদা আমি একটা পয়েন্ট দেখুন, পোস্টমর্টম এই বাচ্চা মেয়েটির আগামীকাল হবে।
একটা যুক্তির প্রশ্ন আসছে, যখন অভয়া কাণ্ডে পোস্টমর্টমে এত জল মেশানো হয়েছে রাজ্য প্রশাসনের তরফে, এই বাচ্চা মেয়েটির পোস্টমর্টম আগামীকাল কতটা ঠিকভাবে হবে এই নিয়ে একটা সংশয় আসছে। তাই আমাদের পরিষ্কার দাবি, পোস্টমর্টম হোক নিশ্চয়ই অ্যাজ পার প্রসিডিওর, তারপরেও কিন্তু বডি প্রিজার্ভ করতে হবে। কোর্ট একমাত্র রাস্তা। কোর্টে গিয়ে কিন্তু আমরা বলবো যে এই ধরনের ঘটনা ল্যাপসেস হয়েছে, তারপর কোর্ট সেটার বিচার করবে যে কিভাবে এগোনো যায়। আরেকটা কথা বলছি যে নীলাদ্রিদা একটা বড় বড় কথা বলেছেন, খুব সুন্দর কথা বলেছেন যে আচ্ছা পুলিশ টাকা দিয়েছে, ধর্ষণ হয়েছিল তো পুলিশ সাইটে দেওয়ার জন্য পয়সা দিচ্ছিল, কমপ্লেন করেননি কেন? তো নীলাদ্রিদা একদম সত্যি কথা বলেছেন। পুলিশ হচ্ছে মানুষের নাকি রক্ষক, আইনের রক্ষক। আইন রক্ষা না করে তারা ভক্ষকের ভূমিকায় অবতীর্ণ হবেন। রেপ যখন হবে তারা পয়সা দিয়ে সালটাতে যাবেন। আবার এই গরিব মানুষগুলো তারা আবার নিজেদের ট্যাক্সের পয়সা খরচা করে এই পুলিশের নামে কমপ্লেন করতে যাবে কোর্টে। আর কিছু কিছু আইনজীবীরা তাদের পয়সা কামাবেন। এটা যদি একটা বিশেষ সাইকেল হয়, এটা যদি ইকোসিস্টেম হয় তৃণমূলের, তাহলে তো পুরোপুরি রাজ্য প্রশাসন ফেইলিয়ার। এটা আপনার মানতে অসুবিধা হওয়ার কথা না। দাঁড়ান, শেষ হয়নি। আরেকটা কথা বলি যে রাজ্য সরকারের তৃণমূল কংগ্রেস 13 বছর ধরে আছে। স্বরাষ্ট্রমন্ত্রী, মুখ্যমন্ত্রী নিজে উনি ডান্ডিয়া নাচুন, গান, কবিতা লিখুন, যা খুশি করুন, আমার তাতে কোনো আপত্তি নেই। বিজেপিরও দলগতভাবে তাতে কোনো আপত্তি নেই। কিন্তু যেহেতু উনি স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্বটাও নিয়ে বসে রয়েছেন, তাহলে কিন্তু ওনার এই জিনিসটা এনশিওর করতে হবে যে বাংলার প্রত্যেকটা মা বোনের সুরক্ষা রয়েছে। একটা জিনিস, পশ্চিমবঙ্গ যেটা কৃষ্টি সংস্কৃতি দিয়ে সারা দেশে এগিয়ে ছিল, আজকে সেটা ধর্ষকদের মুক্তাঞ্চল বানিয়ে দিয়েছেন আপনারা। আমি তীব্র ধিক্কার জানাই, তীব্র ধিক্কার জানাই। একটা কথা বলছি, আচ্ছা এই মুহূর্তে জুনিয়র ডাক্তাররা সাংবাদিক বৈঠক করছেন, তাদের 24 ঘন্টার টাইমলাইন পূর্ণ হয়েছে, ডেডলাইন পূর্ণ হয়েছে, কি বলছেন তারা জুনিয়র ডাক্তাররা? মাথার উপরে ছাউনি আপনারা দেখছেন, এইটার মধ্যেও বাধা দেওয়া হয়েছে। বাঁশ নিয়ে যে গাড়িগুলো আসছিল তাদেরকে এই কেসি দাসের সামনে আটকে দেওয়া হয়। এবং প্রত্যেক মুহূর্তে, একটু আগেও আমি খবর পেলাম যে কলকাতা কর্পোরেশনের যে জলের গাড়ি এখানে দাঁড়িয়ে সাধারণ মানুষকে জল দেওয়ার ব্যবস্থা করা হচ্ছিল, সেটিকেও আটকে দেওয়া হয়েছে। এবং এই বাধা এখানেই যে শেষ হবে না সেটাও আমরা জানি। আমরা যে এখন এখানে বসবো তাতেও প্রতি মুহূর্তে বাধা আসবে, কিন্তু আমরা আমাদের অঙ্গীকার পূরণ করার জন্য আমরা প্রতিশ্রুতি করব। আটকানো হয় তখন একটা ছবির সাক্ষী দেখেছে শহর কলকাতা। নাগরিক সমাজের প্রতিনিধি মহিলারা, তিলোত্তমারা বাঁশ তুলে নিয়েছেন নিজেদের হাতে আপনাদের মঞ্চে আনার জন্য। আপনারা এই সমর্থনের কথাই কি বলছিলেন? এই সমর্থনের কথাই আমরা প্রথম দিন থেকে বলছি, এবং এটা আজ নয়, এটা আজকে এই অনশন মঞ্চে, জুনিয়র ডাক্তারদের অনশন মঞ্চে সাধারণ মানুষ পাশে থেকে প্রমাণ করছেন এটা নয়। এর প্রমাণ আমরা লালবাজার অভিযানে দেখেছি, এর প্রমাণ আমরা স্বাস্থ্য ভবন অভিযানে দেখেছি, এর প্রমাণ আমরা রিক্লেম দ্য নাইটে দেখেছি, যেখানে হাজার হাজার মহিলা নেমে এসেছিলেন রাস্তায়। এবং আমরা পুরো রাজ্যে যে বিভিন্ন জায়গায় মানুষ যেভাবে প্রতিবাদে পথে নেমেছেন, তাতেই প্রমাণ হয়ে যায় যে এই দাবি কতটা প্রত্যেক সাধারণ মানুষের মনের কথা, কতটা ন্যায্য দাবি। তো আজকের এই ঘটনা আমাদের অবশ্যই নতুন করে জোর জোগালো, কিন্তু এই জোর আমরা প্রথম দিন থেকে পেয়ে আসছি বলেই এর আগে বহু জুনিয়র ডাক্তার আন্দোলন ঘটেছে। কোনো আন্দোলনেই কখনো আমরা এইরকম সাধারণ মানুষের সাড়া দেখিনি। আজকে গিয়ে আমরা বুঝতে পারছি যে এই আন্দোলন খালি জুনিয়র ডাক্তার বা সিনিয়র ডাক্তার বা খালি ডাক্তার বা খালি স্বাস্থ্যকর্মীদের আন্দোলন নয়। এই যে মানুষদের কথা আমরা বললাম, এরা প্রত্যেকে নাগরিক, এবং প্রত্যেকটি সাধারণ মানুষও সেই নাগরিক সমাজেরই পার্ট। তারা প্রত্যেকে যখন পাশে এসে দাঁড়াচ্ছেন, তখন এই লড়াই আমরা জিতবই। এই বিশ্বাস আমাদের আছে। আপনারা অনশনটা তুলবেন, আপনারা যদি কোন পয়েন্টে কি দাবি, দুটো পয়েন্টে আমরা অনশন তুলবো, যতক্ষণ না আমাদের দাবি পূরণ হচ্ছে বা আমাদের মৃত্যু না ঘটছে। কারা কারা অনশন করছেন? বাকিরা বলুন। আচ্ছা, যে 6 জন আপনারা অনশন করবেন তারা কি ডিউটিতে থেকে অনশন করবেন নাকি এখানে বসে? যারা অনশন করবেন তাদেরকে কেউ কখনো ডিউটিতে যেতে বলতে পারে না, কারণ তারা সেই মুহূর্তে তাদের প্রোটেস্টিং পাওয়ার এক্সারসাইজ করছেন। এবং তারা ছাড়া বাকি যে জুনিয়র ডাক্তাররা যারা আমাদের আশেপাশে থাকবেন, সাপোর্ট সিস্টেম হিসেবে থাকবেন, তারা রোটেশন হিসেবে ডিউটি করবেন। এছাড়া আমাদের যে বৃহত্তর যে জুনিয়র ডাক্তার সমাজ, তারা অলরেডি কাজে ফিরে গেছেন। গতকাল থেকেই আপনারা দেখেছেন যে তারা সম্পূর্ণভাবে কাজে যোগ দিয়েছেন, বিভিন্ন জায়গায় বিভিন্ন ভিডিও ছড়িয়ে পড়েছে। তো তারা সেইভাবে ডিউটিটা পেয়েছেন। গতকালকে যে আক্রমণ হয়েছিল আপনাদের ওপর, সেই ক্ষমা প্রার্থী মেল কি পেয়েছেন পুলিশ? না, আমরা ক্ষমা প্রার্থী মেল পাইনি। তারা আমাদেরকে মৌখিকভাবে জানিয়েছিলেন যে আমরা যেন একটা লেটার তাদেরকে, চিঠি তাদেরকে জমা দিই। সেই চিঠি আমরা তাদেরকে জমা দিয়েছি, কিন্তু আবার রাজ্য সরকার যেরকম খালি আমাদেরকে কয়েকটি কাগজে প্রতিশ্রুতি দিয়েছিল, এখানে কলকাতা পুলিশের পক্ষ থেকেও আমরা সেই কাগজে প্রতিশ্রুতিই পেয়েছি। এবং তারা বলছেন তারা এখন আইডেন্টিফাই করার চেষ্টা করছেন যে এক্স্যাক্টলি কে এই ঘটনাটি ঘটিয়েছিলেন, তিনি পুলিশ ছিলেন না সিভিক ভলেন্টিয়ার ছিলেন, সেটি তারা এখনো দেখছেন। গোল গোল কথা তারা। আপনাদের এই অনশনে কারো শরীর খারাপ হলে দায় কে নেবে?
কারণ আমরণ অনশন করছেন, কারোর শরীর খারাপ হলে দায় কাদের উপর দেবেন? যারা এই দাবি নিয়ে যারা এই দাবি নিয়ে অনশনে বসছেন তারা প্রত্যেকে ডিটারমাইন, তারা জানেন যে তারা ন্যায্য দাবি নিয়ে মাঠে নেমেছেন, তারা প্রত্যেকে নিজের ব্যাপারে পুরোপুরি কনফিডেন্ট। এরপরেও যদি কোনো আমাদের দায় মিটতে যদি দেরি হয় এবং তার জন্য যদি কারোর কোনো অসুস্থতা ঘটে, তাহলে অবশ্যই তার দায় রাজ্য সরকারকেই নিতে হবে এবং যারা মানছে না আমাদের দাবিগুলো তাদেরকেই নিতে হবে। যারা অনশন করছেন তাদের আমরা জানিয়ে দেবো, খুব জলদি আমরা খুব জলদি জানিয়ে দেবো, সেই ব্যাপারে জানিয়ে দেবো। প্রথম যে 6 জন করছেন তাদের মধ্যে আর জি করের কেউ থাকছে, এটা আমরা খুব জলদি আপনাদেরকে জানিয়ে দেবো। আচ্ছা, আরেকবার সিসি ক্যামেরার কথাগুলো বললেন যে আপনারা সিসি ক্যামেরা বসাবেন, সেটা কেন? কারণ আমরা নিজেরা যে স্বচ্ছতার দাবি রেখেছিলাম, সেই স্বচ্ছতার দাবি আমরা মানুষকে দেখিয়ে দিতে চাই যে অনশনের ব্যাপারে আমরা যে কতটা এবং আমরা আমাদের দাবিগুলো পূরণ করার ব্যাপারে কতটা দৃঢ় প্রকল্প, সেইটা আরও সবার সামনে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেওয়ার জন্যই আমরা এই ব্যবস্থা করেছি। আপনারা যেদিন এই সিদ্ধান্ত নিলেন এই যে অনশন শুরু করছেন, সেই দিন ন্যায় বিচারের দাবিতে আপনারা অনশন করছেন, সেদিন সারা রাজ্যে ঘটনা সারা রাজ্য বেশ জুনিয়র ডাক্তাররা ঘোষণা করে দিলেন আমরণ অনশন করছেন তারা। দেবী পক্ষে যখন কুলতলির উমা, তার দেহ এই মুহূর্তে কলকাতায় ইয়েতে রয়েছে, পোস্টমর্টেমের জন্য অপেক্ষা করছে। অন্যদিকে আরজি করের অভয়া তার বিচারের দাবিতে এবং জুনিয়র ডাক্তাররা অন্যান্য বিচারের দাবিতে অনশনে বসলেন এবং বলছেন অনশনে সিসিটিভি ক্যামেরা থাকবে। আমি একবার অজয় বাবুর কাছে যাব এবং দ্রুত রিয়াকশন নেব প্রত্যেকের কাছে এই বিষয়। জুনিয়র ডাক্তাররা অনশনে বসছেন, একদিকে কলকাতা পুলিশের ফেলিওর সেখানে, অন্যদিকে আরেক উমা সেও অপেক্ষা করছে বিচারের, আরও এক পুলিশের ফেলিওর। কি বলবেন দ্রুত প্রত্যেকের কাছে আসুন। পুলিশকে অনেক সচেতন হতে হবে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। পুলিশের কাজ পুলিশকে করতে হবে এবং আজকে এই কলুষিত করার, এই সমাজকে কলুষিত করার পেছনে অনেকেই পুলিশের দিকে আঙুল তুলছে, এটা ঠিকই, কারণ পুলিশের যেটা, কিন্তু অ্যাট দ্য সেম টাইম পলিটিক্যাল, ইরেসপেক্টিভ অফ অল পলিটিক্যাল পার্টি, প্রত্যেকে সমানভাবে দায়ী। আমি মনে করি সমানভাবে দায়ী। আমি নির্মলতার কাছে একদম 10 সেকেন্ড, একদম কম সময় রয়েছে। আমার একটাই কথা, সেটা হচ্ছে পুলিশকে ক্রমশ অযোগ্য করে দেওয়া হচ্ছে। এর জন্য পুলিশ মন্ত্রী নিজে দায়ী। এই প্রোটেকশনটা ওনার দেওয়া বন্ধ করা দরকার। ঠিক, দ্রুত অব্র। দেখুন, রাজ্য পুলিশ বুঝে গেছে কাজ না করে যদি কারুর বাড়িতে গিয়ে খিচুড়ি বানাই তাহলে আমার পদোন্নতি বেশি ভালোভাবে হবে, তাই পুলিশ সেটাই করবে। সেই ধরনের কালচার হয়ে গেছে অর্গানাইজেশনে। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে একটা বার্তা ক্রিমিনালদের কাছে চলে যাচ্ছে যে এই ধরনের ক্রাইম এগেনস্ট উইমেন করা যায় এবং এই রাজ্যে তারপরও ঘুরে বেড়ানো যায়। এই বার্তার জন্য, বার্তা দেওয়ার জন্য একমাত্র তৃণমূল সরকার দায়ী, তাদের ধিক্কার জানাই। ঠিক, আমার কাছে একদম সময় নেই, আমাকে এই মুহূর্তে একটা পোল নিতে হবে। মানুষকে আমরা জিজ্ঞেস করেছিলাম বাংলায় এখনই 355 জারির ঘোষণা করা জরুরি কিনা। ফেসবুকে হ্যাঁ বলছেন 91%, না বলছেন 9%, ইউটিউবে হ্যাঁ বলছেন 93%, না বলছেন 7%, এক্স হ্যান্ডেলে হ্যাঁ বলছেন 100%, না বলছেন 0%। অর্থাৎ প্রত্যেকে বলছেন, সাধারণ মানুষ বলছেন যে এই মুহূর্তে বাংলায় যেভাবে আইন প্রশাসন সমস্ত কিছু ভেঙে টুকরো হয়ে যাচ্ছে, তাতে একমাত্র পথ হচ্ছে 355 ধারা কিংবা রাষ্ট্রপতি শাসন। তাছাড়া বাংলার মানুষের বাঁচার আর কোনো পথ নেই। ছোট্ট বিরতির পর ফিরছি, দেখতে থাকুন রিপাবলিক। আরজি করের জুনিয়র ডাক্তাররা অনশনে, কুলতলির উমা দেবী পক্ষে যাবে শ্মশানে, নির্মমতার উৎসব চলবে রাজ্যে। এই প্রশ্ন নিয়ে জবাব চায় বাংলা। রিপাবলিক বাংলা জ্যাক অলিভার স্টুডিও থেকে শেষ করছি আমি কিশলয়। দেখতে থাকুন রিপাবলিক বাংলা।